আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা চাই এদেশের প্রতিটি মানুষই থাকুক কর্মদক্ষতায় প্রাণচঞ্চল, কিন্তু যেসব কারণে এই কর্মক্ষমতা নষ্ট হয় সেগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে মাথা ব্যথা। আর এই মাথা ব্যথাকে নিয়েই আমরা আমাদের আজকের বিষয়বস্তু সাজিয়েছি, মাথা ব্যথার কারণ ও তার প্রতিকার। এই মাথা ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে আজকে আমি আপনাদের মতো প্রতিবারের মতন হাজির হয়েছি গ্লোবাল টিভির পর্দায় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষা, স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে। বারবার মাথা ব্যথা হলে আসলে আমাদের প্রত্যেকেরই জীবনের যে পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবন কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী মোট প্রাপ্তবয়স্কের প্রায় 46% মানুষ কিন্তু বছরে একবার হলেও এই মাথা ব্যথা সংক্রান্ত রোগে আক্রান্ত হন। আর আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন। উনি নিউরোসার্জারি বিশেষজ্ঞ, সাবেক বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সাথে গ্লোবাল টিভিকেও ধন্যবাদ। স্যার, আমরা আজকে আলোচনা করব যে মাথা ব্যথার কারণ ও এর প্রতিকার নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আপনারা আমাদের স্ক্রলে দেখানো যে নাম্বার আছে সে বিষয়ে সেই নাম্বারে ফোন দিতে পারেন, অথবা গ্লোবাল টিভি হেলথ ফেসবুক পেজেও প্রশ্ন রাখতে পারেন। স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে সাধারণত মাথা ব্যথার কি কি কারণ হতে পারে? আমরা তো আসলে কম বেশি সবাই কিন্তু মাথা ব্যথায় একটু না একটু ভুগেই থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কমন একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলতে আসছি, সেটা হচ্ছে মাথা ব্যথা। আপনি একটু আগে বলছিলেন যে বছরে প্রায় 46% মানুষ কোনো না কোনোভাবে মাথা ব্যথায় আক্রান্ত হয়। আর যদি আমরা টোটাল লাইফ টাইম হিসাব করি, প্রায় 90% মানুষ তার লাইফের কোনো না কোনো সময় মাথা ব্যথা আক্রান্ত হয়। আচ্ছা, মাথা ব্যথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা। মাথা ব্যথা যদি হয় কারো, তাদের লাইফস্টাইল, নর্মাল লাইফ অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড হয়। সাধারণ কর্ম, আপনি যেটা বলছিলেন কর্মক্ষমতা, কর্মদক্ষতা, মাথা ব্যথা যদি থাকে কারো কোনো কাজ করতে ভালো লাগে না। সুতরাং মাথা ব্যথা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন, খুব সাধারণ সমস্যা, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। মানে মাথা ব্যথায় ভোগে নেই এরকম মানুষ আসলে খুব কমই পাওয়া যাবে, কিংবা মানে মানুষ নেই আসলে। 90% মানুষই লাইফ টাইমে কখনো না কখনো মাথা ব্যথায় ভোগেন। সুতরাং এটা অত্যন্ত কমন একটা সমস্যা। এই মাথা ব্যথার কারণ কিন্তু অনেক, নানাবিধ কারণ, কিন্তু আমরা খুব কিছু কমন কারণ নিয়ে কথাবার্তা বলি। আজকের অনুষ্ঠানে জনসাধারণের জন্য যে কমন মাথা ব্যথা যখন হয়, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা খুব কমন ধারণা মাইগ্রেন। মাথা ব্যথার সাথে মাথা ব্যথা হইলে অনেকের ধারণা যে আমার মাইগ্রেন হয়েছে, আসলে তা কিন্তু নয়। মাথা ব্যথার কমন কারণ কিন্তু মাইগ্রেন না। খুব কমন কারণ হচ্ছে মাথা ব্যথার, আমরা যেটাকে বলি টেনশন টাইপ হেডেক। মানুষ যদি দুশ্চিন্তা করে, দুশ্চিন্তা কিন্তু মাথা ব্যথার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ, এবং এটাই কমনেস্ট এই কারণ হচ্ছে মাথা ব্যথার। এরপরে আসে সাধারণ মানুষের মধ্যে মাইগ্রেন একটা কারণ। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোর ডেফিনিট ট্রিটমেন্টও আছে, যেমন কিছু সার্জিক্যাল সমস্যা। কারো যদি ব্রেন টিউমার হয় তাহলে কিন্তু মাথা ব্যথা হবে। কারো যদি মাথায় পানি জমে যায়, হাইড্রোকেফালাস বলি, তাহলে কিন্তু মাথা ব্যথা হবে। এই হাইড্রোকেফালাসের অনেক কারণের মধ্যে আবার ব্রেন টিউমারও একটা কারণ। এছাড়া আরো কিছু কারণ আছে। আমরা আরো কারণ জানছি। একটা ফোন কল আছে, একটু ফোন কলটা রিসিভ করছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি নিশাত খানবন্যা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি, কোত্থেকে বলছেন? গাইবান্ধা থেকে বলছি। গাইবান্ধা থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আমার ছেলের বয়স 13 বছর। সে প্রায় বলে আমার মাথা ঘুরে, বমি বমি আসে, মাথা ঘুরে। পরে ডাক্তার দেখাচ্ছিলাম নিউরোলজি, মাথা সিটি স্ক্যান করার পরে বলছে না, সমস্যা নাই, ওষুধ খেলে ভালো হবে। তো এখনো বলে যে মাথা ঘুরে। আমি এটা কি করতে পারি? কতদিন থেকে আপনার ছেলের এই সমস্যা? 2 বছর। 2 বছর। আচ্ছা স্যার, কিছু কি জিজ্ঞেস করবেন কি না? জি, এটা ওর কি অন্য কোনো সমস্যা আছে? ও পড়াশোনায় বলছে যে
ও পড়াশোনা করে? সিটি স্ক্যান করছিল। ও কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, ক্লাস 5 এ পড়ে। পড়াশোনায় কেমন মনোযোগ? পড়াশোনায় তার কেমন মনোযোগ? ভালো, একটু মানে পড়াশোনার ব্যাপারে তার চোখের দৃষ্টির কোনো সমস্যা বা আপনারা কোনো চোখের ডাক্তার দেখিয়েছিলেন কি? অনেক সময় এই বয়সে চোখের পাওয়ারের সমস্যা হয়। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। অনেক সময় এই বয়সে চোখের পাওয়ারের একটা সমস্যা হয়, আমরা বলি মায়োপিয়া। যাদের এই চোখের পাওয়ারের সমস্যা হয় তারা কিন্তু পড়াশোনা করতে গেলে বা কোনো কাজ করতে গেলে কিন্তু তাদের এই চোখের পাওয়ার অ্যাডজাস্ট যদি না করে তাহলে মাথা ব্যথা হয়। এছাড়া একটা চাইল্ডহুড মাইগ্রেন বলে একটা কথা আছে। চাইল্ডহুড মাইগ্রেন একটা মাথা ব্যথার গুরুত্বপূর্ণ কারণ। সেই সময় মানে চাইল্ডহুড মাইগ্রেন যেটা বলছেন স্যার, সেটার সাথে কি ওনার ছেলের মিলে কি? হ্যাঁ, মিলবে। এর সাথে আরেকটা জিনিস আছে টেনশন টাইপ হেডেক, আমি যেটা কথা বলছিলাম যে ইয়াং ছেলে এই বয়সে নানাবিধ কারণে তার যদি দুশ্চিন্তা বা কোনো ধরনের মেন্টাল স্ট্রেস পড়ে, অথবা অনেক সময় দেখা যায় যে পরিবারে পড়াশোনার জন্য খুব চাপ দিচ্ছে কিন্তু সে সেই পরিবারের চাপের সাথে কোপ আপ করতে পারছে না, তাহলে সেটা কিন্তু মাথা ব্যথা সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া উনি একটা কথা বলেছেন সিটি স্ক্যান করে। সিটি স্ক্যান করে যেহেতু কোনো কিছু পাওয়া যায়নি, সুতরাং আমরা অন্য কারণগুলোর দিকে আর চিন্তা করব না। আচ্ছা, আমরা এখানেই থাকবো যে ওর প্রথম কথা হচ্ছে ও কোনো দুশ্চিন্তা করে কিনা, ওর মাইগ্রেন আছে কিনা, আরেকটা কথা বললাম যে সে তার উপর কোন ধরনের চাপ সৃষ্টি হয় কিনা, এগুলো একটা গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, তাহলে স্যার ওনার জন্য কি পরামর্শ থাকবে? যে টেনশনটা একজন নিউরোলজিস্ট অথবা কে দেখাবে, অথবা একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবে, দেখিয়ে উনি চিকিৎসা নেবেন, অথবা সাধারণভাবে আমরা বলি যে প্যারাসিটামল ট্যাবলেট খাবেন। নাপা এক্সট্রা একটা ব্র্যান্ড হইতে পারেন প্যারাসিটামল, সেটার সাথে অনেক সময় আমরা একটু ফ্লুনারিজিন যোগ করি, একটু ফ্লুনারিজিন যোগ করে দিই, তাহলে মাথা ব্যথাটা কম হয়। আর যদি টেনশন টাইপ হেডেক কথাটা বলছিলাম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এমিট্রিপটাইলিন একটু যোগ করি, তাহলে তার মাথা ব্যথাটা কমে যাবে। স্যার খুব সুন্দর বলছিলেন। স্যার আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ আলাউদ্দিন খান। জি, বগুড়া থেকে। জি বলুন। জি আলাউদ্দিন ভাই বলুন। আমার হচ্ছে মাথার তালু থেকে খুব জোরে ব্যথা হয়, বুঝছেন? আপনার বয়স? তালু থেকে ব্যথাটা ওঠে। আপনার বয়সটা একটু বলুন। আমার বয়স 40 বছর। কত বললেন? 40 বছর। জি। কতদিন থেকে সমস্যা আপনার? আমার প্রায় 2 বছর। আচ্ছা আচ্ছা, আপনার মাথা ব্যথার সাথে বমি হয় কিনা বা বমির ভাব হয় কিনা বা মাথা ঘোরায় কিনা, এই ধরনের কোনো সমস্যা কি আছে? হ্যাঁ, বমির ভাব হয়, বাট বমিটা হয় নাই। আচ্ছা, আর আরেকটা জিনিস, আলোর দিকে তাকাইতে আপনার কি খুব অসুবিধা হয়? হ্যাঁ, আলোর দিকে তাকালে সমস্যা হয়, মাথা নিচু করা যাচ্ছে না, তারপরে মাথা ডাইনে বামে বা কোনো আপ ডাউন করলে খুব ব্যথা হয়। আচ্ছা, বালিশে মাথা লাগাইতে পারি না। কখনো কি খিঁচুনি হয়েছে বা অজ্ঞান হয়েছে, এরকম ঘটনা কি কখনো ঘটেছে? না, এরকম ঘটনা ঘটেনি। আর মাথা ব্যথাটা আপনি কি বললেন এক পাশে হয় না পুরো মাথায় হয়? মাথা তালু থেকে পিছন সাইডে হয়। তালু থেকে পিছন। আপনার বয়স 40 বছর বলেছেন, তাই না? 40। আমার হাই প্রেসার আছে। আপনি প্রেসার মাপিয়েছেন? প্রেসার আছে। প্রেসারের জন্য কি ওষুধ? প্রেসার আছে, তাই না? প্রেসার আছে। আচ্ছা, তো ওনার এই মাথা ব্যথার দুটো সম্ভাব্য কারণ হইতে পারে। একটা হচ্ছে যে কি ওনার এই প্রেসার, ওনার হয়তো ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে না, যখনই মাথা প্রেশারটা বেড়ে যায় তখন ওনার মাথা ব্যথা হতে পারে, এটা একটা কারণ। এছাড়া দ্বিতীয় আরেকটা কারণ ওই যে একটু আগে বলছিলাম টেনশন টাইপ হেডেক। মাইগ্রেনে সাধারণত ইউনিল্যাটারাল, এক পাশে হয়। মাইগ্রেনের মাথা ব্যথাটা সাধারণত এক পাশে হয়। ওনার যেহেতু মাথার উপরে এবং পিছনে হয়, এটা একটা টেনশনও এটার কারণ হতে পারে। তালুতে এবং পেছনে যেহেতু হয়, সেটা একটা টেনশনও একটা কারণ হতে পারে। সুতরাং ওনার এছাড়া মাথার ভিতরে কোনো সমস্যা, আমরা যে কথাগুলো বলছিলাম, মাথায় পানি জমা, মাথায় ব্রেনে টিউমার, এগুলা এক্সপ্লোর করতে হবে, এগুলা পরীক্ষা করে দেখতে হবে যে আসলে এই ধরনের কিছু, উনি দীর্ঘদিন 2-3 বছর থেকে মাথা ব্যথায় ভুগছেন, সুতরাং এই কারণগুলোকে আমরা খুঁজে বের করতে হবে। সেই কারণের জন্য আমরা একটা সাধারণ সিটি স্ক্যান করে দেখতে পারি যে মাথার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি সেরকম কিছু পাওয়া না যায় তাহলে ওই সাধারণ ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে ওনাকে। আচ্ছা স্যার, আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, নাম বলে প্রশ্নটি করুন, নাম এবং বয়স।
আমার নাম ময়না। জি ময়না, 26 বছর। জি বলুন। সমস্যা হচ্ছে আমার 5-6 বছর ধরে প্রচুর মাথা ব্যথা ছিল, এতে নিউরোলজি ডাক্তার দেখাইছিলাম। ওনারা আমাকে কিছু ওষুধ সাজেস্ট করছিল, আমি ওগুলো খেয়েছি, কিন্তু মাথা ব্যথা যখন আমি খাই তখনই কমে। তারপরে হচ্ছে আবার কন্টিনিউ মাথা ব্যথাটা শুরু হয়। আবার ইদানিং আমি দেখতে পাচ্ছি আপনার 5-6 মাসের মতন ধরে আমার ডান সাইডে নাকের ভিতরে, মানে যেটাকে বলে পলিপাস, মাংস বাড়ছে 3টা, মানে ছোট ছোট 3টা টুকরোর মতো। আমি এর জন্য কোনো ডক্টর দেখাইনি, এরকম আছে। মাথা ব্যথা করে যখন ওষুধ খাই তখন আর কি কমতেছে। এর জন্য আমি কি করতে পারি? যে আপনি কি কি ওষুধ খেয়েছেন একটু কি বলবেন নামগুলো প্লিজ? আমি ওষুধ, আমাকে ডাক্তার ওষুধ দিয়েছিল মাইগ্রেন, হ্যাঁ মাইগ্রেন, এমিলিন আর হচ্ছে নাভাডল। আচ্ছা স্যার কিছু প্রশ্ন করবেন? ওনার সাইনাসের সমস্যা আছে, নাকের পলিপের কথা বলছেন। নাকের পলিপের কথা যেহেতু বলছে, ওনার নাকের পলিপের সাথে সাইনোসাইটিস। জি দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। যে উনি যেহেতু নাকে পলিপের কথা বলছে, পাশাপাশি ওনার সাইনোসাইটিস থাকতে পারে, অথবা শুধু পলিপের ইটসেলফ নিজেও একটা মাথা ব্যথার কারণ হতে পারে। সুতরাং উনি যে ওষুধগুলো খাচ্ছেন, উনি মাইগ্রেনের লাইনের ওষুধ খাচ্ছিলেন, ওনাকে একজন ইএনটি ডাক্তার দেখিয়ে আগে দেখতে হবে যে ওনার সাইনোসাইটিস আছে কিনা। সাইনোসাইটিস কিন্তু মাথা ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ। আর যদি তাও পাওয়া না যায়, তাহলে পলিপগুলোর সাইজ কেমন সেটা দেখে ওইটা কোনো সমস্যা করছে কিনা ইএনটি ডাক্তার সাহেবরা দেখলে বুঝতে পারবে, তাহলে পলিপের চিকিৎসা দিতে হবে। আর না হলে সাধারণ ট্রিটমেন্ট, উনি যে প্যারাসিটামল খাবেন, সাথে এমিটিপটাইলিন ওনাকে দিয়েছে, উনি বলেছেন যে এই ওষুধগুলো খেলে ওই সাময়িকভাবে কমছে। ব্যথার যেহেতু ওষুধ একটা প্যারাসিটামল, সুতরাং এটা খেলে ব্যথা কমবে, সাথে উনি এমিটিপটাইলিন খাবে। কিন্তু উনি একজন ইএনটি ডাক্তারের সাথে আলাপ করবেন যে ওনার যে পলিপ আছে এবং সাথে সাইনোসাইটিস আছে কিনা, তাহলে সেই পরিমাণ সেই মোতাবেক সাইনোসাইটিসের এবং পলিপের জন্য চিকিৎসা দিতে হবে। আচ্ছা জি দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে একজন আসলে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাতে হবে। স্যার আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালাম, আমি বগুড়া থেকে শামিমা সুলতানা বলছি। জি শামিমা, নাম শামিমা আপনার বয়সটি বলুন। আমার বয়স 35। 35? হ্যাঁ জি। আমার ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা হয়, অনেক মাঝে মাঝে এটা হয়। ঘুম থেকে উঠলে মাথার চাঁদির উপর মাথা ব্যথা হয়। আচ্ছা, মাথার চাঁদির উপরে ব্যথা হয়। আচ্ছা হ্যাঁ, উপরে চাঁদির উপরে মাথা ব্যথা হয়। কতক্ষণ থাকে এই ব্যথাটা? ব্যথাটা মানে ঘুম থেকে উঠলে হয়, তারপর আমার একটু হাঁটা চলাফেরা করলে তারপর আবার ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। আবারও আবার 2-4 দিন পর আবার এই মাথা ব্যথাটা হয়। আচ্ছা, উনি একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু বলেছেন যে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা হয়, তার মানে আর্লি মর্নিং মাথা ব্যথা হয়। আর্লি মর্নিং মাথা ব্যথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে, সেটা হলো মাথার ভিতরে যদি প্রেশার বেড়ে যায়, আমরা বলি রেইজড আইসিপি। রেইজড আইসিপির মাথা ব্যথা সাধারণত মানে ঘুম থেকে উঠলে বা আর্লি মর্নিং সেই সময়টায় হয়। অনেক সময় বমিও হয়। ওনার বমি হয় কিনা? আপনার কি বমি হয় শামিমা? আচ্ছা স্যার, যদি বমি না হয় তাহলে ওনাকে আগে একটু পরীক্ষা করে দেখতে হবে যে মাথার ভিতরে প্রেশার বৃদ্ধির কোনো কারণ আছে কি না। এগুলোর কারণের মধ্যে একটা আমি বলেছি ব্রেন টিউমার, একটা বলেছি মাথায় পানি জমা, এছাড়া আরেকটা আছে যে কোনো কিছু নেই, এটাকে বলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এটাও একটা কারণ। এটার জন্য ওনাকে চোখের ডাক্তারের কাছে গিয়ে একটু চোখের পাওয়ারটা দেখাতে হবে, চোখের পাওয়ারে কোনো সমস্যা আছে কি না, এটা কিন্তু একটা কারণ। এই জিনিসগুলো এক্সক্লুড করার পরে যদি কিছু পাওয়া না যায় তাহলে সাধারণ ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, যে এমিটিপটাইলিন উনি যেটা স্যার এই টাইপের মাথা ব্যথা কি মানে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাচলা করার পরে কি কমে যায়? তখন কি প্রেশারটা কমে যায় এই জন্য, মানে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারটা? ওই সাধারণত রাতের বেলা মানুষ রেসপিরেশন কম থাকে, এই জন্য মাথার ভিতরে বা রক্তের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হয়। সেই কারণে যাদের রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বলি আমরা, মাথার ভিতরে প্রেশার যদি বেশি থাকে তাদের সকালবেলা বা ঘুম থেকে উঠলে মাথা ব্যথাটা বেশি হয়। আচ্ছা জি স্যার, খুব সুন্দর বলছিলেন স্যার। আমরা এখন একটু বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটু বিরতিতে যাচ্ছি। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। কোথাও যাবেন না।
ফিরে এলাম বিরতির পরে স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন নিউরোসার্জন বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন। আমরা ফিরে যাচ্ছি স্যারের কাছে। স্যার, বিরতির আগে আমরা তো কিছু প্রশ্ন নিলাম, উত্তরগুলোও দেওয়া হয়েছে। স্যার, আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি যে আমরা যেমন মাথা ব্যথার আসলে কারণগুলো স্যার আপনি খুব সুন্দর করে বলছিলেন যে প্রথম কারণ হচ্ছে বেশিরভাগই টেনশন এবং তারপর হতে পারে একটা ব্রেন টিউমারের কথা স্যার বললেন। আর আঘাতজনিত কি অনেক সময় কি হতে পারে কি? মাথা ব্যথার আরো দু একটা কথা বলি। মাথা ব্যথার কারণের মধ্যে যে আমাদের মাথা দেখছেন তার চারপাশে যতগুলো স্ট্রাকচার আছে সবগুলোর কারণে মাথা ব্যথা করে। চোখ একটা ইম্পর্টেন্ট কারণ। চোখের যদি দৃষ্টিতে কোনো প্রবলেম হয়, রিফ্র্যাকশন এরর, পাওয়ারের যদি গন্ডগোল থাকে তাহলে তার মাথা ব্যথা হতে পারে। চারপাশে নাক কান গলা আছে, নাক কান গলার কারণের জন্য মাথা ব্যথা হতে পারে। সাইনোসাইটিস একটা ইম্পর্টেন্ট কারণ। স্যার, আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি পঞ্চগড় থেকে বলতেছি। পঞ্চগড় থেকে বলছেন? জি, নাম এবং বয়স? আমার নাম মোসাম্মদ ফেরদৌসী। জি ফেরদৌসী, বয়স কত? 40 বছর। জি, সমস্যা বলুন। আমার মাথা ব্যথা। জি, আর কোনো সমস্যা? কি রকম টাইপের মাথা ব্যথা আপনার? মাথা ব্যথা আমার সবসময় এক সাইডে মাথা ব্যথা করে, ডান পাশে। আচ্ছা। যেদিন ব্যথাটা হয় ওইদিন মাথা চোখ সহ ব্যথা করে, একদিন থাকতে পারি না। আচ্ছা স্যার, কিছু জিজ্ঞেস করবেন? উনি একটা কথা বলতে যে ওনার এক পাশে ব্যথা হয়, এবং চোখ সহ ব্যথা করে এবং সাথে চোখও ব্যথা। ওনার মাথা ব্যথার সাথে আপনার কি বমি বা বমির ভাব এটা কি আছে, বা চোখে দেখতে কোনো আছে কিন্তু বমি হয় না, বমি ভাব হয়। বমি ভাব হয়। চোখে দেখতে কোনো অসুবিধা হয়? হয়, চোখে দেখতে কোনো, আবার যখন মাথা ব্যথাটা সেরে যায় তখন চোখের ঝাপসাটাও চলে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কখনো খিঁচুনি হয়েছে, অজ্ঞান হয়েছে, এরকম ঘটনা কি কখনো ঘটেছে? না না না, ঘটেনি। এক পাশে ব্যথা হয়, ওনার আলোর দিকে তাকাইতে আপনার অসুবিধা হয় তখন? হ্যাঁ, সমস্যা হয়। এটা একদম টিপিক্যাল মাইগ্রেনের সমস্যার কথা উনি বলছেন। এবং মাইগ্রেনের জন্য অ্যাকচুয়ালি পরীক্ষা করাইয়ে কোনো কিছু পাওয়া যায় না। ইউজুয়ালি একটা চিকিৎসা দিতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটু নাপা জাতীয় ওষুধ দেব, সাথে দিতে হবে যেটা আমরা দেই আর কি, মাইগ্রানিল বা ফিজোফেন বলে একটা ওষুধ আছে, টলফেনামিক অ্যাসিড আছে, যে টলফেনামিক অ্যাসিড টাফনিল নামে পাওয়া যায়, সেটা দিতে পারেন। এর সাথে একটা ক্রনিক দীর্ঘদিন যাতে না ওঠে এটার জন্য ফ্লুনারিজিন বা এই ধরনের একটা ওষুধ দেওয়া যায়। এছাড়াও আরও কিছু ওষুধ আছে, যেমন ভ্যালফ্রোইক অ্যাসিড ইউজ করা যায়, আর এটা আছে টোপিরামিড। স্যার, এটা মানে ওষুধ তো খাবেনই, কিন্তু ওষুধ যাতে না খেতে হয় এরকম কি কোনো মেজার কি নেওয়া যায় কিনা? যেই ঘটনাগুলোর হইলে ব্যথাটা হয়, জি, কতগুলো ইনসাইটিং ফ্যাক্টর থাকে, যেই ঘটনাগুলো হইলে মাথা ব্যথাটা শুরু হয়, ওই সমস্ত ঘটনাগুলোকে অ্যাভয়েড করতে হবে। স্যার, কি ঘটনা হতে পারে? যেমন অনেক সময় মানুষ টেনশন করে, অনেক সময় রাগ করে, অনেক সময় আলোতে যায়, অনেক সময় বেশি মনে করেন যে ঘুম হয় না, এই সমস্ত জিনিসগুলো যাতে না হয়। উনি নিয়মিত ঘুমাবেন, নিয়মিত খাওয়া দাওয়া করবেন। কিছু খাওয়া দাওয়া অনেক সময় ওনাকে ইনসাইট করে, সেই খাওয়া দাওয়াগুলো উনি অ্যাভয়েড করবেন, তাহলে মাথা ব্যথাটা কম থাকবে। আচ্ছা দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা মাথা ব্যথার কারণ বলছিলাম। স্যার, আরেকটা ফোন কলে যাচ্ছি। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কোত্থেকে বলছেন? সিঙ্গা থেকে বলছি। জি, সিঙ্গাইর থেকে বলছেন। নাম এবং বয়স? মমতাজ। জি মমতাজ। জি মমতাজ, বয়স 36 বছর। 36 বছর। জি, সমস্যা বলুন। সমস্যা আমার দুই সাইডে মাথা ব্যথা করে, মাথা ব্যথা করতে করতে ঘাট ধরে যায়, মানে বমি হয়। আচ্ছা, দুই সাইডে একই সাথে মাথা ব্যথা ওঠে? আর কোনো সমস্যা? না। তাহলে আপনার মাথা ব্যথা করে আর বমি হয়, দুই পাশে মাথা ব্যথা করে, বমি হয়। চোখের কোনো সমস্যা আছে? চোখে দেখতে কোনো সমস্যা? ঘাড়ের কথা বলেছিল, ঘাড়ে চোখে দেখতে অল্প এখন মনে হয় যে একটু দূরে দেখতে কম পাই। আচ্ছা, কিন্তু ঘাড় ধরে যায় প্রচন্ড। আপনি কখনো রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপিয়েছেন?
ব্লাড প্রেশার কি চেক করেছেন কখনো? প্রেশার মাপাইছি, একবার বলছিল ব্লাড প্রেশার। প্রেশার কি বেশি থাকে কখনো খেয়াল করেছেন, জানেন কি? আচ্ছা, যদি না জানেন আপনি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, সময় কমে যায়, ব্লাড প্রেশারটা চেক করাবেন। যদি সময় বেশি থাকে মানে কখনো কখনো বেশি থাকে, বেশিরভাগ সময় যদি বেশি থাকে তাহলে ওনাকে ব্লাড প্রেশারের চিকিৎসা নিতে হবে। ব্লাড প্রেশারের চিকিৎসা নিলে ওনার মাথা ব্যথাটা কমে যেতে পারে। ব্লাড প্রেশারের নিশ্চয়ই কোনো ওষুধ খান কি আপনি? না মনে হয়। ব্লাড প্রেশারের কি কোনো ওষুধ খান? খাইতাম, ট্যাবলেট খাইতেন, তার মানে এখন খান না? আচ্ছা, ট্যাবলেট 2.5। আচ্ছা, তা আপনি নিয়মিত মাথা ব্যথার ওষুধ কি বলে প্রেশারের ওষুধ খাবেন আর প্রেশার চেক করাবেন। তাতেও যদি মাথা ব্যথা না কমে তাহলে আপনি যে প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, সাথে ওই যে একটু নোরিয়াম জাতীয় ট্যাবলেট আছে ওগুলো খাবেন। আচ্ছা, তার মানে স্যার মেইনলি ওনার আসলে প্রেশার থেকে প্রেশার জনিত কম হতে পারে। আচ্ছা দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রেশারের দিকে একটু নজর দেন এবং প্রেশারের জন্য একটু ডাক্তার দেখাবেন, এবং প্রেশারের ওষুধ কিন্তু আসলে নিয়মিতই খেতে হয়। আচ্ছা জি স্যার, আমরা মাথা ব্যথার আমরা কিছু কারণের কথা বলছিলাম। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ আমি বলছিলাম যে ব্রেন টিউমার কিন্তু একটা মাথা ব্যথার গুরুত্বপূর্ণ কারণ। যদিও যত মাথা ব্যথা আছে অত এর বেশিরভাগেরই ব্রেন টিউমার নয়, অল্প কিছু সংখ্যক রোগীর ব্রেন টিউমার আছে। ব্রেন টিউমারের যে মাথা ব্যথাটা হয় সেটার কতগুলো প্যাটার্ন আছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন আমি একটু আগে বলছিলাম যে সকালবেলা যা ব্রেন টিউমার হলে মাথার ভিতরে প্রেশার বেড়ে যায়। আমরা যেটাকে বলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে এই ব্যথাটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আর্লি মর্নিংয়ে হয় এবং তাদের বমি বা বমির ভাব হয়। এই সমস্ত পেশেন্টদের বমি করলে ব্যথাটা একটু কমে যায়, কারণ বমি করলে আমরা একটু রেসপিরেশনটা বাড়ে। রেসপিরেশনটা বাড়লে শরীরের ভিতরে যে রক্তের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডটা জমে থাকে ওইটা কমে যায়। ওইটা কমে গেলে মাথাটা একটু হালকা হয়ে যায়, মাথা ব্যথা কমে যায়। কিন্তু এটা আমরা শুধু এইটুকু বললে হবে না, আমাদের পরীক্ষা করে কনফার্ম হইতে হবে। আমরা একটা সিটি স্ক্যান করতে পারি অথবা একটা এমআরআই করতে পারি। তো যদি একটা সিটি স্ক্যান এমআরআই করে যদি আমরা দেখতে পাই মাথার ভিতরে ব্রেন টিউমার বা এরকম কিছু আছে অথবা মাথার ভিতরে পানি জমে আছে, তখনও কিন্তু আমরা খুঁজি যে কোনো জায়গায় ব্রেনের কোনো জায়গায় টিউমার বা কোনো কারণ আছে কিনা যে পানি জমে যাওয়ার জন্য, সেই কারণটা আমরা খুঁজে বের করি। তাহলে সেখানে যদি সেই রকম কিছু পাওয়া যায় তাহলে তার জন্য যে একটা নির্দিষ্ট ধরনের ট্রিটমেন্ট যার জন্য যেটা প্রযোজ্য হয় সেটা আমরা করি। ব্রেন টিউমারের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ধরনের ব্রেন টিউমার আছে। বাচ্চাদের এক ধরনের ব্রেন টিউমার হয়, বুড়োদের বয়স্কদের এক ধরনের ব্রেন টিউমার হয়, মধ্যবয়স্কদের আরেক ধরনের বেশি হয়, সেগুলো আমরা কিন্তু খুঁজে বের করি। স্যার এই ব্রেন টিউমারের কি আর্লি সাইন হিসেবে কি আমরা মাথা ব্যথা বলতে পারি, নাকি এটা লেট সাইন? না, লেট সাইন, এটা আর্লি সাইন। আচ্ছা, মাথা ব্যথা একটা আর্লি সাইন, সাথে বমি, বমি বা বমির ভাব। এটা হচ্ছে অনেক সময় তো স্যার আসলে টিউমার জনিত যে সমস্যাগুলো কিংবা ক্যান্সার জনিত সমস্যাগুলো আমরা বুঝতে পারি না, তখন আমরা বলি ফোকাল সাইন বের হবে। ফোকাল সাইন বলতে এখন মাথার তো সারা মাথার মধ্যে ব্রেনের বিভিন্ন অংশগুলো বিভিন্ন কাজ করে। যেমন আমরা যে হাত পা নাড়াই, এগুলো ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হয়। আবার আমরা দৃষ্টি যে চোখে দেখতে পাই সেটাও একটা ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হয়। আমরা যে কানে শুনি সেটাও একটা ব্রেনের নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হয়। আবার যে আমাদের যে বুদ্ধিভিত্তিক কথাবার্তা আছে, বুদ্ধিভিত্তিক যে একটা চর্চা, সেটাও একটা ব্রেনের নির্দিষ্ট জায়গা থেকে কথা। আমি যে কথা বলতেছি সেটাও একটা, এখন ব্রেনের টিউমারটা যেই জায়গায় হবে সেটার উপর নির্ভর করে আমরা একটা ফোকাল সাইন মনে করি। আমার যদি ব্রেনের ডাইন সাইডে প্যারাইটাল লোব বলি, ওটার মধ্যে যদি টিউমারটা হয় বা ফ্রন্টাল লোবে যদি টিউমারটা হয় তাহলে আমার বাম পাশের হাতে দুর্বলতা হইতে পারে, পায়ে দুর্বলতা হইতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার কতগুলো জায়গা আছে যেখানে টিউমার হইলে বা যেই জায়গাগুলো নষ্ট হইলে আমাদের প্রস্রাব পায়খানার কন্ট্রোলটা চলে যেতে পারে। সেই রকমের কতগুলো জায়গা আছে যেটা আমাদের স্পিচ কন্ট্রোল করে। যেমন সেরিবেলামের মধ্যে যদি টিউমার হয় আমাদের স্পিচ গন্ডগোল হবে, স্ক্যানিং স্পিচ বা স্লারিং অফ স্পিচ, এরকম একটা জিনিস হইতে পারে। আবার যেমন যেখানে আমরা কানে শুনি, যে ব্রেনের যে এলাকাগুলো, সেরকম জায়গায় যদি টিউমার হয় তাহলে আমাদের কানে শোনার গন্ডগোল, এগুলো হলো ফোকাল সাইন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো ব্রেন টিউমারের জন্য খিঁচুনি হয়, আচ্ছা, যেটাকে মৃগী রোগ বলে, খিঁচুনি হয়, এপিলেপসিও বলে। কিন্তু এগুলো এপিলেপসির বেশিরভাগ কারণ কিন্তু টিউমার না, কিন্তু একটা হলো সিমটোম্যাটিক যে এপিলেপসি যেটা, সেটা হচ্ছে ব্রেন টিউমার একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটার কারণে ব্রেনের যে এরিয়া থেকে খিঁচুনির ফোকাসটা থাকে সেই এরিয়া যদি স্টিমুলেটেড হয়, সেই এরিয়া যদি ড্যামেজ হয় তাহলে সেখান থেকে খিঁচুনি হতে পারে। তাহলে এই খিঁচুনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ ব্রেন টিউমারে। আচ্ছা,
সেই সাথে তাহলে সেই পরিমাণ, কারণ আমরা এগুলো কীভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোস করার জন্য আমাদের হাতে সিটি স্ক্যান আছে, এমআরআই আছে। সিটি স্ক্যান এমআরআই করে আমরা যদি ব্রেনের টিউমার ডায়াগনোস করতে পারি তাহলে আমরা তার জন্য অপারেশনের চিকিৎসা গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যান অথবা এমআরআই ছাড়া আর অন্য কোনো পদ্ধতি কি আছে কিনা? আছে, তবে ওগুলা খুব বেশি ব্যবহার হয় না। আমরা আজ যেই সময় সিটি স্ক্যান বা এমআরআই ছিল না তখন আমরা কি বলে এনজিওগ্রাম করতাম, ডিরেক্ট পাঞ্চার এনজিওগ্রাম করে ব্রেনের রক্তনালীর প্যাটার্ন দেখে আমরা একটা ধারণা নিতাম সঞ্চালন কি রকম হচ্ছে এটা বোঝানো। রক্তনালীর প্যাটার্ন, রক্তনালীগুলো সরে যায়, জায়গা দেয়, তখন বোঝা যায় যে এখানে একটা কিছু আছে যে জন্য রক্তনালীটা সরে গেছে, মানে স্পেস অকুপাইং লিশনটা আমরা বুঝতে পারি। এছাড়া মনে করি আপনি একটা এক্সরে করলেন, সিম্পল, যখন এক্সরে সিটি স্ক্যান এমআরআই ছিল না, আমরা এক্সরে করলাম। একটা এক্সরে করলে কতগুলো দেখা যায়, এক্সরেতে বোনটা খেয়ে যায়, ইরোশন বলি, অথবা বোনের মধ্যে এক ধরনের মার্কিং হয় যেটা রেজড আইসিপির জন্য বোনের মধ্যে একটা মার্কিং, এটা বলে কপার বিটেন অ্যাপিয়ারেন্স, সেটা একটা রেজড আইসিপির সাইন। আমরা ধরে নিতাম যে ব্রেনের ভিতরে হয়তো বা কোনো জায়গায় টিউমার বা পানি জমা এইসব আছে, এগুলো সব ইনডাইরেক্ট সাইন, এগুলো আছে। এছাড়া আগে আরেকটা হয়তো, এখন সিটি স্ক্যান এমআরআই আসার পরে সেই পরীক্ষাটা এখন আর হয় না, সেটা হলো ব্রেন স্ক্যানিং। যে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে ব্রেন সিন্টিগ্রাফি বা ব্রেন স্ক্যানিং করা হয়। স্ক্যানিং করলে ব্রেনের ভিতরে কোনো জায়গায় টিউমার থাকলে বা কোনো স্পেস অকুপাইং যে লিশন থাকলে সেটা আমরা ওই পরীক্ষা করে ব্রেন স্ক্যানিং করে ধরতে পারতাম। তো এখন যেহেতু সিটি স্ক্যান অ্যাভেলেবেল, এমআরআই অ্যাভেলেবেল, সুতরাং এখন আমরা ওই সমস্ত ইনডাইরেক্ট এভিডেন্সে যাই না, আমরা ডিরেক্ট এভিডেন্স সিটি স্ক্যান অথবা এমআরআই করে ডিরেক্টলি আমরা বুঝতে পারি যে এটা ব্রেনের টিউমার কিনা বা কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, তাহলে সেটার জন্য চিকিৎসা কী, সব কিছু আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, খুব সুন্দর বলছিলেন। স্যার আরেকটা কথা আপনি একটু বলছিলেন যে হাইড্রোকেফালাস নিয়ে একটা কথা বলছিলেন, স্যার এই জিনিসটা কি? হাইড্রোকেফালাস মানে হচ্ছে মাথার ভিতরে পানি জমে যাওয়া। আমাদের সকলেরই ব্রেনের মধ্যে মাথার ভিতরে পানি আছে। পানি যদি মাথার ভিতরে না থাকতো তাহলে ব্রেনটা খুব সহজে ড্যামেজ হয়ে যেত। এই জন্য মাথার ভিতরে এবং বাহিরে, মানে হাড্ডির ভিতরে, ব্রেনের বাহিরে পানি আছে। আবার ব্রেনের ভিতরে কিছু ক্যাভিটি আছে যেগুলোকে আমরা ভেন্ট্রিকেল বলি, তার ভিতরে পানি আছে। তো পানিটা ওখানে ভেন্ট্রিকেলের ভিতরে তৈরি হয়ে মাথার বাইরে আসে, এটাকে বলে সাবঅ্যারাকনয়েড স্পেস। এখানে পানি থাকবে, এই পানির ভিতরে ব্রেনটা কিন্তু ভাসে। যদি পানির ভিতরে ব্রেনটা না ভাসতো, আপনি সকালে মাথা নাড়াইলেই দেখতাম যে ব্রেনটা ইনজুরি হয়ে যেত, কেউ পড়ে গেলেই ব্রেন ইনজুরি হয়ে আপনি সেখানেই শেষ হয়ে যেতেন। সেজন্য পানি কিন্তু অবশ্যই দরকার, কিন্তু এটার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে। আমাদের সকলের ব্রেনের ভিতরে 180 ml এর মতো পানি থাকে। স্যার আমরা এই বিষয়ে বিশদ আসবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। জি ধন্যবাদ। সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটি বিরতি আপনারা দেখছেন স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড। অনুষ্ঠানে আমরা মাথা ব্যথা নিয়ে আসলে কথা বলছিলাম। আমরা ফিরে যাচ্ছি মূল অনুষ্ঠানে। স্যার বিরতির আগে আমরা মাথায় পানি জমা নিয়ে স্যার আপনি একটু বলছিলেন, তো স্যার এর চিকিৎসা আসলে কি হতে পারে? প্রথমে আমরা মাথা ব্যথার কারণ, মাথায় পানি জমার কিছু কারণ আমরা বলি। মাথায় পানি জমা বাচ্চাদের জিনিসটা খুব বেশি হয়, এটা দুরকম হতে পারে কারণ। একটা হচ্ছে জন্মগত, যেটাকে আমরা বলি কনজেনিটাল কিছু কারণ আছে মাথায় পানি জমে যাওয়ার। এর মধ্যে খুব কমন একটা কারণ আমরা বলি অ্যাকুইডাক্টাল স্টেনোসিস, মানে মাথার ভিতরে যে পানি চলাচলের একটা পথ আছে, পথের কোনো জায়গায় যদি ব্লক থাকে, অ্যাকুইডাক্ট বলে একটা জায়গা আছে যে জায়গায় জন্মগতভাবে এটা ব্লক থাকার খুব বেশি কারণ। সেটা জন্মগত যাদের কারণগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি কারণ হলো অ্যাকুইডাক্ট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ব্লক থাকে, এটাকে বলে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস। এটা যদি হয় বাচ্চাদের মাথায় পানি জমে যাবে। এছাড়া পানি জমার আরও অনেক কারণ আছে, এর মধ্যে যদি কোনো জায়গায় টিউমার হয়ে যেতে পানি চলাচলের পথটাকে ব্লক করে, সেটাও একটা কারণ। আবার কিছু কারণ আছে যে মাথায় পানি বেশি তৈরি হয়। আমাদের সকলের মাথায় দিনে 500 ml পানি তৈরি হয়।
আবার এই 500 ml চলেও যায়, এটা চলের মধ্যে থাকে, কিন্তু সবসময় কনস্ট্যান্টলি 180 ml পানি মাথার ভিতরে থাকে। কিন্তু যদি কোনো কারণে মাথার ভিতরে পানি বেশি জমে, তাহলে পানি যেই পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ যেতে পারবে না, সুতরাং পানি জমে যাবে। আবার আরেকটা কারণ হচ্ছে পানি যদি যেই পরিমাণ যাওয়ার কথা সেটা যেতে না পারে, অ্যাবজর্পটিভ সারফেস যেখান দিয়ে পানিটা যাবে সেই সারফেসের মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে অ্যাবজর্পটিভ সারফেসে গন্ডগোল হলে পানি অ্যাবজর্ব হইতে পারবে না, তাহলে 500 ml কিন্তু তৈরি হবে, সবটা যেতে পারবে না, কিছু ml মাথার ভিতরে জমে যায়। এতে করে মাথার ভিতরে পানি জমে যায়, পানি জমে গেলে মাথার ভিতরে প্রেশার বেড়ে যায়। আচ্ছা, যে কথাটা আগে বলছিলাম, প্রেশার বেড়ে গেলে আপনার সেই মাথা ব্যথার প্রশ্নটা আসবে। বাচ্চাদের যদি মাথার ভিতরে পানি জমে যায়, মাথাটা অনেক বড় হয়ে যায়। আর ছোট বাচ্চা যখন মাথাটা বড় হয়ে যায়, সে মাথাটা তুলতে পারে না, তার নর্মাল যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা হয় না। তাতে করে মাথাটা বড় হবে, মাথাটা ডেভেলপ করবে না, বাচ্চার মেন্টাল রিটার্ডেশন হবে, ইত্যাদি এগুলো হবে। তখন আমরা এটার জন্য একটা চিকিৎসা করি। কি চিকিৎসা? তার মাথার পানি চলাচলের পথটাকে আমরা স্বাভাবিক করে দিই। স্বাভাবিক মানে পানি চলাচলের একটা পথ করে দিই। সেটা যদি নর্মাল পথ দিয়ে হয় ভালো, নর্মাল পথ দিয়ে না হলে আমরা একটা ডাইভার্সন করি। এটা দুই রকমের ডাইভার্সন হতে পারে। একটা হলো মাথার ভিতরতে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা একটা কমিউনিকেশন করে দিই, এটা হলো ইন্টারনাল ডাইভার্সন। এটাকে নলের মতন কিছু লাগিয়ে দেওয়া হয়। এটা ইন্টারনাল যেটা করি, এটা আমরা এন্ডোস্কোপ দিয়ে একটা পথ করে দিই, এটাকে বলে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি বা ইটিভি বলি। আরেকটা হলো যেটা আপনি বলছিলেন যে আমরা মাথার ভিতরে করে দিলাম না, কিন্তু মাথা থেকে পানিটা পেটের ভিতরে আমরা বা অন্য কোনো জায়গায় পৌঁছাই দিই, সেটা হলো একটা পাইপ বসিয়ে দিই। মাথার ভিতরে একটা প্রান্ত থাকে, আর একটা প্রান্ত পেটের ভিতরে বা বুকের ভিতরে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেটের ভিতরে দিই। এটাকে বলে শান্ট, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। এটা যে খুব কমন একটা অপারেশন। মাথার আমি বলেছিলাম পানিটা তৈরি হয় ভেন্ট্রিকুলের ভিতরে, সেখান থেকে পানিটাকে আমরা পেটের ভিতরে মানে অ্যাবডোমেনের ভিতরে চালু করে দিলাম, এটা কমিউনিকেট করে দিই। এটা হলো ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। এটা একটা খুব কমন অপারেশন, এটা হয়। এছাড়া আপনার যদি কোনো নির্দিষ্ট কারণে যদি আপনার হয়, যেমন একটা ব্রেন টিউমার একটা কারণ, তো ব্রেন টিউমারের জন্য যদি আপনার পানিটা জমে যায়, তাহলে আমরা টিউমারটা যদি অপসারণ করে দিতে পারি, তাহলে পানি চলাচলের পথটা খুলে যেতে পারে। খুলে গেলে তাহলে আমার আর কিছু করতে হয় না। আবার অনেক সময় ব্রেন টিউমারের কারণে পানি চলাচলের পথটা এমনভাবে বন্ধ হয়েছে সেটা আর খুলবে না, তখন আমরা টিউমারও সরাই, পাশাপাশি আবার পাইপও বসিয়ে দিই। দুটো কাজ দিনে করলে তাহলে মাথার পানিটা চলে গেল। বাচ্চাদের জন্য টিউমার চেয়ে বেশি হলো অ্যাকুইডাক্টাইল স্টেনোসিস, আর বড়দের টিউমারটাই বেশি কারণ। এছাড়া মাথার ভিতরে যদি রক্তক্ষরণ হয়, অনেকের মাথায় রক্তক্ষরণ হয়, সেই রোগীদেরও কিন্তু পরবর্তী সময়ে মাথার ভিতরে এই পানি জমে যায়। আবার অনেক সময় মেনিনজাইটিস বলে একটা রোগ আছে। মেনিনজাইটিস রোগ হলেও কিন্তু মাথার যে অ্যাবজর্পটিভ সারফেস আমি যেটা বলছিলাম, যেখান দিয়ে পানিটা অ্যাবজর্ব হয়, সেই জায়গাটা ড্যামেজ হয়। সেই জায়গাটা যখন ড্যামেজ হয়, অ্যাবজর্ব হতে পারে না, মাথার ভিতরে পানি জমে, তখন আমরা পানির পাইপ বসিয়ে দিই। স্যার, আমি আরেকটা জানতে চাচ্ছিলাম যে স্যার, আমরা তো আসলে আঘাতজনিত মানে ইনজুরি হতে পারে, ইনজুরি কারণেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা হয়। আবার দেখা গেল যে পড়ে গেল, মাথার একটা অংশ হঠাৎ করে ফুলে গেল, তো এই সময় তো আমরা অনেক সময় দেখা যায় যে বরফ দিই। এটা কি কতটুকু যুক্তিযুক্ত, কিংবা এটা সম্বন্ধে স্যার কিছু বলুন। যেটা আপনি বলছেন যে একটা হলো মাথা যদি আপনি নানা কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হইতে পারে, পড়ে গিয়ে হইতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে হইতে পারে, গাছ থেকে পড়ে হইতে পারে, কেউ মাথায় আঘাত করলে হইতে পারে। যখন মাথায় আঘাত হয়, যে কোনো কারণে মাথায় আঘাত হলে মাথা ব্যথা হবে, এবং এইটার জন্য আঘাতের চেয়ে বেশি আমরা ব্যথার থেকেও আমরা বেশি কনসার্ন থাকি মাথার ভিতরে ব্রেইনে কোনো আঘাত হইল কিনা, ব্রেইনে কোনো ড্যামেজ হইল কিনা। যদি ব্রেইনে ড্যামেজ না হয়, এই মাথা ব্যথা কমে যাবে। আপনি একটা বলছেন কোথাও জায়গা ফুলে যাওয়া, আপনি সেখানে আইস বা বরফ দেন, হ্যাঁ, এটা হলো ইমিডিয়েটলি যদি ব্লিডিংটাকে আপনি যদি ভেসেলগুলোকে যদি আপনি ফুলে গেলে অনেক সময় তো আসলে বোঝা যায় না যে ভেতরে কি ব্লিডিং হলো, মানে সব সময় কি ব্লিডিং হওয়ার কারণে কি ফুলে যাবে? আপনি পড়ে যাওয়ার কারণে মাথার কোনো অংশ ফুলে যায়, তাহলে বুঝতে হবে ওখানে একটা রক্ত জমাট বেঁধেছে। এই রক্ত জমাট বাঁধাটা বেঁধে যাওয়ার আগে যদি আপনি বরফ দিয়ে দিতে পারেন, তাহলে ওখানে ব্লিডিংটা কম হবে। বরফ দিলে কি হয়, রক্তনালীগুলা সংকুচিত হয়ে যায়। রক্তনালী সংকুচিত হয়ে গেলে ব্লিডিংটা কম হবে, তাহলে ফুলাটাও কম হবে। আর ফুলা যদি হয়েও যায়, এই রক্ত বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক শরীরের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে, যদি ফার্দার ব্লিডিং না হয়। আবার কথা হচ্ছে, যদি ফুলাটা অনেক বেশি বড় হয়, তাহলে সেটা একটা চাপ তৈরি করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই রক্তের যে ফুলাটা, সেখান থেকে কেটে রক্তগুলা বের করে দিই। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। যদি রক্তক্ষরণের পরিমাণটা বেশি হয়, তাহলে তাকে আবার রক্ত দিতেও হবে।
ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, সেটা নির্ভর করে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তার উপর। কিন্তু জরুরি কথা হচ্ছে আপনি যে কথা বলছেন যে মাথায় যদি আঘাত লাগে তাহলে আমাদের মেইন কনসার্ন হলো ব্রেনে আঘাত লেগেছে কিনা, অথবা মাথার ভিতরে মানে মাথার খুলির ভিতরে রক্তক্ষরণ হয়েছে কিনা, যেটা বাইরে থেকে দেখা যাবে না। সেই রক্তক্ষরণটা কিন্তু 2-3টা টাইপের আছে, যেটা একটা আমরা বলি ওখানে একটা ডুরামেটার বলে একটা জিনিস আছে। ডুরার বাইরে যদি যে রক্তক্ষরণটা হবে সেটা যদি আমরা যদি সময় মতো যদি ব্লিড অপারেশন করে বের করে দিতে না পারি, ওই রোগীটা মারা যাবে। আর এই জন্য খুব দ্রুততার সাথে সেই অপারেশনটা করে দিলে একদম রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এছাড়া ব্রেনের ভিতরে যদি রক্তক্ষরণ হয়, সেই রক্তটা আমরা অবস্থা বুঝে যদি অল্প পরিমাণে আমরা হাত দিতে যাই না, কারণ এতে করে ব্রেন ড্যামেজ হবে। কিন্তু যদি পরিমাণটা বেশি হয় তাহলে আমরা সেই রক্তের চাকাটাও বের করে নিয়ে আসি। নিয়ে আসার পরে সেই রোগীর হয়তো অনেক সময় আইসিইউতে থাকতে হতে পারে বা আইসিইউ ছাড়াও আস্তে আস্তে চিকিৎসা হবে, কিন্তু তাতে করে ব্রেনের ড্যামেজটা হয় বেশি। এটা হচ্ছে মাথার ভিতরে রক্তক্ষরণ। আবার ওই যে একটু আগে বলছিলাম যে পানি জমা, ভেন্ট্রিকেলের ভিতরে যদি রক্তক্ষরণ হয় সেটার কারণে আবার পরবর্তী সময় মাথার ভিতরে পানি জমে যেতে পারে। আমরা সাধারণত যে মানে আঘাতজনিত অনেক সময় আমরা খুব যে এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা বিশেষ করে যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট বেশি হয়, তো স্যার এই যে অ্যাক্সিডেন্টের সাধারণত মানে হেড ইনজুরি যদি হয় তাহলে কি এটা কি খুব বেশি, মানে আমরা তো দেখি যে অনেকেই স্পট ডেড হয়ে যায় অনেক বেশি। একটা সময় ছিল হেলমেট ছিল না, জি ব্রিটিশ সাহেবরা প্রথম আইন করে হেলমেট চালু করলেন। এই একটা যে পয়েন্ট, টার্নিং পয়েন্ট, হেলমেট চালু করার আগে আর পরের মধ্যে দেখা গেল মাথায় আঘাতের কারণে 50% ডেথ রেট কমে গেছে। এটা এতটা গুরুত্বপূর্ণ যে হেলমেট দিলে কি হয়, মাথার ভিতরে ডাইরেক্ট আঘাতটা লাগে না, তাতে করে মাথায় আঘাতের পরিমাণটা কমে যায়। আর যদি মাথায় যদি হেলমেট না থাকে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। কেন বললাম, ওই যে ব্রেনে আঘাতটা লাগে, মাথার ভিতরে রক্তক্ষরণ হয়, ড্যামেজ, আপনি সময় মতো হাসপাতালে পৌঁছাইতে পারলেন না, আপনি অলরেডি ডেড হয়ে যাবেন। সেই জন্য এই হেলমেটটা একটা সুরক্ষা ব্যবস্থা, মাথার আঘাত প্রতিরোধ করা, আঘাতজনিত ড্যামেজ প্রতিরোধ করার জন্য সুরক্ষা। এছাড়া যদি আপনার অবস্থা বুঝে যেই পরিমাণ ড্যামেজ হবে সেই পরিমাণ চিকিৎসা, যেই ধরনের ড্যামেজ হবে সেটার উপর ভিত্তি করে চিকিৎসা নির্ভর করবে। আর দীর্ঘমেয়াদে যাদের মাথায় আঘাত লাগে তাদের একটা কারণ হলো হেডেক, একটা কারণ হয়। এছাড়া আমরা বলি পোস্ট ট্রমাটিক সাইকোসিস। আচ্ছা স্যার, এটাতে আসবো আমরা। একটা স্যার ফোন কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, লুনা বলতেছি। কে বলছেন? নাম এবং বয়সটি বলুন। হ্যাঁ, আমার এই যে সৈয়দপুর। টিভির সাউন্ডটা একটু কমিয়ে নিন। জি, লুনা বলতেছি সৈয়দপুর থেকে। আচ্ছা জি, আপনি এই সমস্যাটা বলুন। আমার মাথার উপরে একটা আমার না মাথায় একটা টিউমার আছে, মাথার উপরে। আচ্ছা, চামড়ার উপরে। চামড়ার উপরে, আচ্ছা। আর কোনো সমস্যা? একটু মাঝে মাঝে ব্যথা করে, আমার বয়স হয়েছে 53। আর কোনো সমস্যা না, একটু ঘাট ধরে। স্যার কিছু জিজ্ঞেস করবেন কিনা? আচ্ছা, ঘাড় ব্যথা করে, এই তো ঘাড় ব্যথা করে। হ্যাঁ। আচ্ছা, আপনার এই মাথার যে টিউমারটার কথা বলে, এটা কি চুলের মধ্যে? হ্যাঁ। এটা কি চুলের মধ্যে? এই টিউমারটাকে চুলের মধ্যে? চুলের মধ্যে। এটাকে হাত দিয়ে নাড়াইলে নাড়াচাড়া করে? হ্যাঁ, চুলের মধ্যে। এটাকে হাত দিয়ে নাড়াইলে নাড়াচাড়া করে? নাড়াচাড়া করে না। নাড়াচাড়া করে? শক্ত করে না, শক্ত হয়ে থাকে। এটা শক্ত। এটা যদি এটা শক্ত হয় এবং এটা যদি নাড়াচাড়া না করে তাহলে এটা হাড়ের টিউমার, বোন। আচ্ছা। আর যদি এটা নাড়াচাড়া করে অথবা একদম হাড়ের মতো শক্ত না হয় তাহলে এটা দুই ধরনের টিউমার হতে পারে। একটাকে বলি আমরা সিরিয়াস সিস্ট, আর একটা হলো ডারময়েড। এই দুই রকমের হতে পারে। এগুলো সাধারণত খুব খারাপ কিছু না। আরেকটা কথা আছে, এটা কি অনেক দিন থেকে আছে আপনার?
লাইন না যে এটা যদি অনেক দিন থেকে না থাকে তাহলে কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। যেটা যদি রিসেন্ট হয় তাহলে চিন্তা করতে হবে এটার সাথে হাড়ের সম্পর্ক আছে কিনা, হাড় ক্ষয় আছে, হাড় ক্ষয় হয়ে গেছে কিনা। আর যদি হাড় ক্ষয় হয়ে না যায় তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তবে এটা রাখা উচিত না, একজন নিউরোসার্জনের কাছে গিয়ে অথবা ইভেন একজন জেনারেল সার্জনের কাছে গেলেও এটা অপারেশন করে বের করে দেওয়া যাবে। আর যদি এটা হাড়ের টিউমার হয় তাহলে এটা সাধারণত ক্ষতিকর কিছু হয় না, কিন্তু এটা যেহেতু টিউমার ওনার একটা দুশ্চিন্তা হবে, মানসিক টেনশন হবে, সেই জন্য এটা অপারেশন করে ফেলে দিলে ভালো। এটা ওই যে বাটাল আছে, বাটাল দিয়ে এটাকে ফেলে দিতে হয়, আচ্ছা, তাহলে এই টিউমারটা চলে যাবে। তবে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের এই বাংলাদেশে এখন এই নিউরোসার্জারিতে মানে কি ধরনের চিকিৎসা আদৌ আছে, কিংবা দর্শকরা মানে একটু জানতে চাচ্ছেন যে। ধন্যবাদ আপনাকে। এটা কোথায় কোন সুবিধাটা পেতে পারি, এটা আমাদের জনসাধারণের জন্য জানা খুবই জরুরি। বাংলাদেশে আপনি যদি এখন বলেন ওয়ার্ল্ডে যত রকমের নিউরোসার্জিক্যাল অপারেশন হয়, আমাদের বাংলাদেশে এখন সব রকমের অপারেশন হয়। বলতে পারেন যে পরিমাণ, সুযোগ সুবিধা কেমন, সুযোগ সুবিধা কম আছে। আমাদের একটা ইনস্টিটিউট আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, যেখানে আমি নিউরোসার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ছিলাম। সেখানে সব রকমের অপারেশন হয়, কিন্তু কথা হচ্ছে আমার যদি রোগী 500 হয়, কিন্তু আমার অপারেশন করার সুযোগ আছে 5টা। আমি প্রতিদিন 1টা 2টা বা 5টা অপারেশন করতে পারবো, কিন্তু আমার কাছে প্রতিদিন যাচ্ছে 50-100টা রোগী। আমরা অত পরিমাণ লোড নিতে পারছি না, কিন্তু সুযোগ কিন্তু আমাদের সবই আছে। আমরা সব অপারেশন, এবং সব অপারেশন আমাদের ওয়ার্ল্ড লেভেলের সুযোগ অপারেশন আমরা করতে পারি। আমাদের মাইক্রোস্কোপ আছে, আমাদের নেভিগেশন আছে, আমাদের সিআরএম আছে, আমাদের মনিটর আছে, আমাদের সব কিছু আছে। ওয়ার্ল্ড লেভেলে যত রকমের নিউরোসার্জিক্যাল অপারেশন করা সম্ভব আমাদের সব আছে। আমাদের ভাস্কুলার সার্জারি অনেক ডেভেলপড হয়েছে, সুতরাং আমাদের সব অপারেশন আছে। আমরা ব্রেন টিউমার করছি, আমরা ব্রেনের রক্তনালীর অপারেশন করছি, আমরা স্ট্রোক জনিত অপারেশনগুলো করতেছি। আমাদের পেডিয়াট্রিক্স, একটু আগে আমি যে পানির কথা বলছিলাম, পেডিয়াট্রিক বাচ্চাদের সব অপারেশন আমরা করতেছি। স্পাইনের যে মেরুদণ্ডের যে অপারেশন, আমরা সবগুলো অপারেশন করতেছি। আমাদের এন্ডোস্কোপ আছে, আমরা এন্ডোস্কোপ দিয়ে অপারেশন করছি। আমাদের সব সুযোগ সুবিধা বাংলাদেশে আছে এখন, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে মানুষ বেশি, যেই পরিমাণ রোগীর লোড, হয়তো অত বড় লোড নিয়ে আমাদের পক্ষে কষ্টকর। আমরা যদি আরো ফেসিলিটিস বাড়াতে পারি, আমাদের এরকম নিউরোসায়েন্সের মতো আরো 2টা 3টা 4টা নিউরোসায়েন্স ইনস্টিটিউট যদি আমরা খুলতে পারি, যেটা একটা প্রসেসিং এর মধ্যে আছে অলরেডি। আমাদের 4টা বিভাগে 4টা নিউরোসায়েন্স ইনস্টিটিউট, 4টা না 7টা যেন নিউরোসায়েন্স ইনস্টিটিউট হতে যাচ্ছে। সেগুলো যদি হয় তখন আমাদের সুযোগ সুবিধা আরও বেড়ে যাবে। আমরা এখন আর সাধারণ নিউরোসার্জিক্যাল অপারেশন করার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। আমরা হাইটেক অপারেশনও করতেছি। আর সাধারণ নিউরোসার্জিক্যাল অপারেশন আমাদের সবকটা মেডিকেল কলেজে হয়, সরকারি এবং অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজেও হয়। ইভেন অনেকগুলো বেসরকারি হাসপাতাল আমাদের নিউরোসার্জিক্যাল অপারেশন করার অনেক সুযোগ সুবিধা আছে। এটা যে শুধু ঢাকায় তা না, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, অনেকগুলো কর্পোরেট হাসপাতালে আছে। বাইরে সুযোগ সুবিধাটা আসলে কি রকম? ঢাকার বাইরে যতগুলো মেডিকেল কলেজ আছে ওগুলাতে মাঝারি ধরনের যত নিউরোসার্জিক্যাল অপারেশন আছে সব হয়। ইভেন চট্টগ্রামে আমাদের এভার কেয়ার হসপিটাল চালু হয়েছে, একটা কর্পোরেট হসপিটাল, সেখানে মাইক্রোস্কোপ আছে, সেখানে সুযোগ সুবিধা আছে। তারপরে ধরেন অন্যান্য যেমন সিলেটে বা বাইরের কিছু হাসপাতাল আছে যেখানে গভর্নমেন্ট লেভেলে কি কতটুকু গভর্নমেন্ট লেভেলে আমাদের দেশ ঢাকার বাইরে অনেকগুলো হাসপাতালে মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে, যে কারণে আমরা অনেক ধরনের অপারেশন করতে পারি এখন। আচ্ছা স্যার, সব ধরনের অপারেশনে কি মানে আইসিইউর ফ্যাসিলিটি কি একেবারে আবশ্যক কিনা? না, মোটেও না। কারণ স্পাইন অপারেশন করলে আইসিইউর ফ্যাসিলিটি খুবই কম। স্পাইন অপারেশনে আইসিইউ বলতে গেলে আমাদের আসলে লাগেই না, খুব সামান্য 1-2% বা 5% আপনি বলতে পারেন যাদের আইসিইউ লাগে। ব্রেইনের অপারেশনে আমরা যা করি, আমরা যে ব্রেইনের অপারেশন করি, এখানে ধরেন আপনি 10-20% ব্রেইনের অপারেশনে আমরা আইসিইউ ব্যবহার করি। আমাদের 70-80% ক্ষেত্রে আমাদের আইসিইউ লাগে না। আমরা নিউরোসায়েন্স ইনস্টিটিউটে বছরে প্রায় 500 অপারেশন করি। এই 500 অপারেশনের মধ্যে আমাদের আইসিইউ সম্ভবত 50 জনেরও লাগে না, কারণ আমাদের সেই পরিমাণ এতগুলো আইসিইউ নাইও আমাদের। আমাদের আইসিইউ বেড আছে 11টা। সেই 11টা আইসিইউ বেডের মধ্যে বেশিরভাগই নিউরোমেডিসিনের রোগী, স্ট্রোকের রোগী দিয়ে ভরা থাকে। আমাদের অপারেশনের রোগীর জন্য খুবই কম লাগে, 2-1 লাগে না তা না। এখন আপনি যে অ্যাকিউট হেড ইঞ্জুরির কথা একটু আগে বলছিলাম, অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা হলে তাকে আইসিইউ দিতে হবে।
আচ্ছা, এখন সেই পরিমাণ রোগী অতগুলো তো আমরা আর লাগতেছে না, কিন্তু আমাদের ব্রেন টিউমার অপারেশন অল্প সংখ্যক ব্রেন টিউমার অপারেশনে আইসিইউ ইজ ম্যান্ডেটরি, কিন্তু অনেকগুলো ব্রেন টিউমার অপারেশন আমরা করি যাদের আইসিইউ ইজ নট ম্যান্ডেটরি। আপনি রাখতে পারেন, ইজ গুড, কিন্তু নট ম্যান্ডেটরি। আইসিইউ ইজ নট ম্যান্ডেটরি ফর অল নিউরোসার্জিক্যাল অপারেশনস। আচ্ছা, জি স্যার, খুব সুন্দর বলছিলেন স্যার। এখন স্যার যে মানে ধরেন কোনো ধরনের যদি আঘাতজনিত কোনো হয়ে যায়, যে মাথায় আঘাত পেলাম, কিংবা আপনি তো স্যার বললেনই যে মাথার সাথে চোখ রিলেটেড, নাক কান গলা রিলেটেড, তারপরে মাথার স্কাল্পের যে রিলেটেড, স্যার প্রথমে তো তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি সচেতনতা বাণীটা থাকবে, যে কার কাছে সে নিয়ে প্রথমেই যাবেন, কিংবা এমার্জেন্সি কোনো হেল্প নেবেন কিনা? মাথায় যদি আঘাত হয়, প্রথমে যে কোনো সরকারি হাসপাতালের একটা ইমার্জেন্সিতে ওনাকে হ্রাস করতে হবে। আচ্ছা, সেখান থেকে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ওনাকে রেসপেক্টিভ নিউরোসার্জনের কাছে পাঠাবে। নিউরোসার্জন প্রথমে তার ব্রেইনটাকে অ্যাসেস করবে, যে ব্রেইনে কোনো ধরনের ড্যামেজ ইনজুরি আছে কিনা বা রক্তক্ষরণ আছে কিনা। এখন আশেপাশেও তো কোনো কিছু ইনজুরি থাকতে পারে, সেটা প্রথম আগে আমরা ব্রেইনকে এক্সক্লুড করব, কারণ ব্রেইনের সাথে ব্রেইনের মধ্যে যদি হেমাটোমা থাকে, রক্ত থাকে, তাহলে সেটা মৃত্যুর সাথে প্রথম জিনিসটাই হচ্ছে আমাকে ব্রেইনটাকে দেখতে হবে। ব্রেইনটা যদি দেখি যে না এটা ওই পরিমাণ রিস্কের মধ্যে নেই, তখন আমরা চোখের কি সমস্যা, নাক কানের কি সমস্যা, এগুলো আমরা দেখব। এবার নাক কানের সমস্যার জন্য রোগী ইমিডিয়েটলি মারা যাবে না, যদি প্রফিউজ ব্লিডিং না হয়। চোখের সমস্যার জন্য সে চোখ হারাবে, কিন্তু ইমিডিয়েটলি মারা যাবে না। কিন্তু ব্রেইনের ড্যামেজ হলে তাকে যদি ইমিডিয়েটলি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে কিন্তু রোগী কিন্তু অল্প সময়ের মধ্যে মারা যেতে পারে। সেই জন্য ব্রেইনটাকে প্রথমে আপনি দেখবেন, তারপর চোখ দেখব, নাক কান গলা দেখব, এবং আশেপাশের যেগুলো আছে, ইভেন ম্যান্ডিবল যেগুলো আছে, এগুলো আমরা দেখব। দেখে আমরা সেই মোতাবেক অ্যাড্রেস করব। তারপরে আমাদের সব ফ্যাসিলিটিস আছে, আমাদের ডেন্টাল সার্জন আছে, আমাদের ইএনটি সার্জন আছে, আমাদের আই সার্জন আছে। আমরা যেটা যার যেখানে লাগে তাদের সেখানে পাঠিয়ে দেব। আচ্ছা স্যার, বাংলাদেশের মানে ঢাকার তো সব মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই তো মোটামুটি নিউরোসার্জারি কিংবা নিউরোমেডিসিন বিভাগ তো আছেই। আর স্যার এমনি উপজেলা লেভেলে তো নিশ্চয়ই এটা, উপজেলা লেভেলে আমরা এখনো নিউরোসার্জারি সেভাবে চালু করতে পারি নাই। ডিস্ট্রিক্ট লেভেলেও সব জায়গায় নাই, কিছু কিছু ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের কিছু ট্রমা সেন্টার আছে, কিছু কিছু সুযোগ সুবিধা খুব কম। কিন্তু মেডিকেল কলেজ তো এখন অনেক ডিস্ট্রিক্টেই আছে, অনেক ডিস্ট্রিক্ট, এখন তো শুধু বিভাগ না, অনেক ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ আছে। এবং মেডিকেল কলেজগুলোর মধ্যে বেশিরভাগই মধ্যে অন্তত প্রাইমারি নিউরোসার্জিক্যাল কেয়ার করার সুযোগ আছে। আচ্ছা স্যার, প্রাইমারি নিউরোসার্জিক্যাল কেয়ার বলতে স্যার কি? প্রাইমারি নিউরোসার্জিক্যাল কেয়ার বলতে এই যে আপনি একটা বললেন হেড ইনজুরি, হেড ইনজুরি যখন যাবে তখন তাহলে তাকে আমি ইমিডিয়েটলি একটা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো। তার ব্লিডিংটা বন্ধ করার কথা, তাকে এখন বেশিরভাগই সিটি স্ক্যান আছে, আমরা একটা সিটি স্ক্যান করে ইভ্যালুয়েট করে নেব তার মাথার ভিতরে রক্তক্ষরণ আছে কিনা। যদি রক্তক্ষরণ থাকে সেটা ওই হাসপাতালে করার সুযোগ না থাকলে আমরা রেসপেক্টিভ হাসপাতালে পাঠিয়ে দেবো। তাহলে এটা প্রাইমারি কেয়ার। এটা এখন তো মনে করেন যে সেটা ছাড়াও একটা পেশেন্ট তীব্র মাথা ব্যথা নিয়ে আসলো, বমি করতেছে, এখন আমি বুঝতে পারছি না কি হয়েছে, তখন আমি একটা সিটি স্ক্যান করবো। সিটি স্ক্যান করে দেখলাম যে তো একটা মাথার ভিতরে টিউমার আছে, অথবা টিউমারের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, অথবা মাথার ভিতরে পানি জমে আছে। তাহলে ওই রকম একটা সিচুয়েশন যখন হয়, তখন তাকে আমি রেসপেক্টিভ প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তাকে আমি রেসপেক্টিভ জায়গায় পাঠিয়ে দিতে পারবো। তাহলে আমার প্রাইমারি নিউরোসার্জিক্যাল কেয়ারটা হয়ে গেল। আমাকে ইমিডিয়েটলি সে বিনা চিকিৎসায় রোগীটা মারা গেল না, প্রাথমিক চিকিৎসাটা আমি তাকে দিতে পারবো। আবার ধরেন স্পাইনাল ইনজুরি হইলো, একটা স্পাইনাল ইনজুরি হওয়ার কারণে একটা ইভেন সেটা উপজেলা গেলেও যদি সে একটা এক্সরে করে দেখতে পারে যে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, তখন সে তাকে রেসপেক্টিভ ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট দিয়ে, পেইন কিলার দিয়া, তাকে একটা সাপোর্ট দিয়া তাকে যেখানে অপারেশনটা হয় সেখানে পাঠিয়ে দিবে। অথবা অপারেশন যদি না লাগে তাহলে তাকে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, সাপোর্ট দিয়ে, ব্রেস দিয়ে, যে আমরা যেটা বলি কর্সেট, লাম্বার কর্সেট বা ডরসাল কর্সেট দিয়ে, মুভমেন্টটা যাতে না হয়, মুভমেন্টটা রেস্ট্রিকশন করে আমরা তাকে রেস্টে রেখে দিলাম। তাহলে তার প্রাইমারি নিউরোসার্জিক্যাল কেয়ারটা হয়ে গেল, তার ফার্দার ড্যামেজটা হবে না। এই জিনিসগুলো আমরা করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আশা করছি যে দর্শকরা অনেক উপকৃত হয়েছে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। জি, সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানটি আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, গ্লোবাল টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।